আসসালামু আলাইকুম। সিরিয়ায় তুরস্কের বিজয় ও তৃতীয় বিশ্বযুদ্ধ এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আলোচনা করার চেষ্টা করব। কথিত আছে যে আসলে মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট যার বিশ্ব তার, বিশ্বের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো মিডল ইস্ট। এই মিডল ইস্টকে যে যখন শাসন শোষণ করেছে সেই বিশ্বকে শাসন শোষণ করেছে, বিশ্ব তার কথা শুনতে বাধ্য হয়েছে। কেননা আপনি ম্যাপের দিক থেকে যদি চিন্তা করেন যে একদিকে আফ্রিকা, অন্যদিকে এশিয়া এবং অন্যদিকে ইউরোপ, এই তিনটা অঞ্চলকে ঘিরেই মধ্যবর্তী অবস্থানে দাঁড়িয়ে আছে মিডল ইস্ট। এবং মিডল ইস্টে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই প্রাকৃতিক তেল ও গ্যাস, এই দুটা জিনিসকে কেন্দ্র করেই সারা বিশ্ব পরিচালিত হয় এবং সারা বিশ্ব অচল হয়ে যাবে যদি এখান থেকে তেলের উত্তোলন যদি বন্ধ হয়ে যায় বা তেল সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হইল ধর্ম। খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান, এই তিনটা ধর্মেরই জন্ম এই মিডল ইস্ট এবং এই মিডল ইস্টে তিনটা ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে বিভিন্ন ইতিহাস। তো সেই জায়গা থেকে এখন এই যে সিরিয়ায় যে বিজয়টি হলো বাশার আল আসাদের পতনের মাধ্যমে, একটা সুন্নি শাসক এখানে শাসন করবেন এবং তাকে বিভিন্নভাবে সাপোর্ট বা সাহায্য সহযোগিতা দিয়ে আসছে আপনার তুরস্ক। ইতিমধ্যে তারা 2026 সালের প্রথম দিকে এরদোগান তিনি সিরিয়া ভিজিট করবেন এবং সিরিয়াকে তিনি যাতে আন্তর্জাতিকভাবে সিরিয়া সরকার, যিনি নতুন যে সরকারটা আসবে ক্ষমতায় বা যিনি এখন দায়িত্ব পালন করতেছেন, তারা যাতে আন্তর্জাতিকভাবে অন্যান্য রাষ্ট্র সাহায্য সহযোগিতা করে বা স্বীকৃতি পায়, সেই জায়গা থেকে প্রথম ধাপ হিসাবে কাজ করবেন এই এরদোগান। আপনারা জানেন যে ইতিমধ্যে ইথিওপিয়া এবং সেই যে আপনার সোমালিয়ার ভিতরে যে একটা গ্যাঞ্জাম চলছিল বা একটা তাদের সেই ভৌগোলিক অবস্থান এবং সমুদ্র সীমা নিয়ে তাদের ভিতরে যে একটা অন্তর্কোন্দল চলছিল, সেটাকে কিন্তু আপনার তুরস্ক এরদোগান কিন্তু ইতিমধ্যে সলভ করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে তুরস্ক এই যে আপনার সোমালিয়া এবং আপনার যে এই অঞ্চলটায় তার যে একটা প্রভাব, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। অন্যদিকে লিবিয়ার ভিতরে যে একটা গৃহযুদ্ধ চলতেছে, সেখানেও কিন্তু আপনার এই এরদোগান বিভিন্নভাবে সেখানে সাহায্য সহযোগিতা করে সেখানকার যে অন্তর্কোন্দল আছে সেটাকে শেষ করার জন্য কাজ করতেছেন। তারপর অন্যদিকে আপনি দেখেন এইদিকে আফগানিস্তান এবং ইরানের সাথেও যে তুর্কির যে বর্তমান এরদোগান, তিনি কিন্তু কাজ করতেছেন এবং তাদের সাথে সম্পর্ক উন্নতি আছে বা সম্পর্ক কিন্তু ভালোই দেখা যাইতেছে। আপনারা জানেন যে ইরানের যে প্রেসিডেন্ট ছিল ইব্রাহিম রাইসির মৃত্যুর সময় কিন্তু সাথেই কিন্তু এই তুরস্কের প্রেসিডেন্ট তিনি তার যে উদ্ধার ড্রোন কিন্তু পাঠিয়ে তারপর রাইসির অবস্থান কিন্তু শনাক্ত করছিল। তো সেই জায়গা থেকে ইরান এবং আফগানিস্তানের সাথে তার কিন্তু একটা ভালো সম্পর্ক। এখন আসেন সিরিয়া এবং ইরাক। তো ইরাক একটা আপনার শিয়া শাসিত এলাকা বা শিয়া দ্বারা শাসিত রাষ্ট্র। সেই জায়গা থেকে ইরান যা বলবে ইরাক সেটাই করতে বাধ্য হবে। তো ইরানের সাথে যেহেতু তুর্কির ভালো সম্পর্ক, সেহেতু ইরাক এবং ইরান এই দুটা দেশের সাথেই আপনার তুর্কির যে প্রেসিডেন্ট এরদোগানের ভালো সম্পর্ক ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। এবং সিরিয়াকে কেন্দ্র করে এখন যে জিওপলিটিক্সটা চলতেছে, আপনারা জানেন যে ইতিমধ্যে গোলান হাইট এলাকা কিন্তু দখল করে নিয়েছে এবং গোলান হাইট ছেড়েও অনেকটা সামনে তারা এগিয়ে এসেছে এবং সেখানে গতকাল আপনার নেতানিয়াহু গিয়ে তারপর সেই এলাকাটা পর্যবেক্ষণ করেছেন এবং তিনি ঘোষণা দিয়ে এসেছেন যে দখলদারদের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা ওই ভূমিটা বা ওই জায়গাটা তারা ছাড়বেন না। এবং জোলানি ইতিমধ্যে বলেছেন যে আসলে আপনার যারা করতেছে এই মুহূর্তে, সেই জায়গা থেকে এরদোগান দখলদাররা যেটা করতেছে এটা তারা তাদের সীমা লঙ্ঘন করতেছে, এটা তারা কোনোভাবেই কাম্য না। তো এই মুহূর্তে আসলে সিরিয়ার যে সরকার আসতেছে, জোলানির
সেই জুলানি কিন্তু এখন এই মুহূর্তে যুদ্ধ করার মতো পরিস্থিতিতে নেই, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 450টি হামলা চালিয়েছে দখলদাররা আপনার এই সিরিয়ার ভিতরে, এবং সেখানকার সিরিয়ার ভিতরে যে অস্ত্রশস্ত্র গোলাবারুদ ছিল তার প্রায় আপনার 70 থেকে 80% তারা ধ্বংস করে ফেলেছে। তো এই মুহূর্তে যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতিতে তো নেই, বরংস এখন এই মুহূর্তে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান যে ঘোষণাটা দিয়েছে, যখন তিনি আসলে এই যে আপনার সিরিয়ায় প্রবেশ করবেন সেই 2026 সালের প্রথম দিকে, মানে 2025 সালের প্রথম দিকে, তো বুঝতেই পারতেছেন এখন ডিসেম্বর মাস চলতেছে, হয়তো জানুয়ারিতেই তিনি প্রবেশ করবেন। তখন তিনি তার সমস্ত সীমারেখা বা সমস্ত আকাশ প্রতিরক্ষার যে তার যে আছে, শক্তি আছে, সেটা নিয়ে তিনি সেখানে প্রবেশ করবেন। কারণ ইতিমধ্যে আপনার তিনি যদি প্রবেশ করেন সেখানে, তাহলে কিন্তু তার যে নিরাপত্তা সেটা কিন্তু আপনার তুর্কির যে নিরাপত্তা বাহিনী আছে তাদেরকেই নিশ্চিত করতে হবে। কেননা আপনারা জানেন যে ইতিমধ্যে কয়েক ডজন নেতাকর্মীকে গুপ্ত হত্যা বলেন বা মিসাইল হামলা, বিভিন্ন হামলার মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন যে দখলদাররা বিভিন্ন রাষ্ট্রের ভিতরে গিয়ে তাদের যে সেই শক্তিশালী গোয়েন্দা সংস্থার মাধ্যমে কিন্তু তারা হত্যা করতে সক্ষম হয়েছে। এমনকি ইরানের রাজধানীর ভিতরে ঢুকে তারপর হামাসের নেতাদেরকে তারা হত্যা করেছে। তো সেই জায়গা থেকে তিনি এখন সিরিয়ার ভিতরে প্রবেশ করবেন। সিরিয়ায় না আছে বিমান বাহিনী, না আছে সেনাবাহিনী, না আছে আপনার তেমন কোনো শক্তিশালী বাহিনী। তো সেই জায়গা থেকে যখনই আপনার এরদোগান এই সিরিয়ার ভিতরে প্রবেশ করবেন, তিনি তার সমস্ত নিরাপত্তা নিয়েই প্রবেশ করবেন, এবং সেই নিরাপত্তা সেখানে কতদিন ধরে রাখে বা সেই নিরাপত্তায় কি তিনি সাথে সাথে নিয়ে আসবেন, বা সেই নিরাপত্তা দিয়েই কি এই আপনার সিরিয়াকে ঢেলে সাজাবেন কিনা, সেটা একটা আপনার রাখে আলোচনার বিষয়। তো সেই জায়গা থেকে এখন এরদোগানের যে পাওয়ার বা শক্তি, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে মিডল ইস্ট এখন বর্তমানে তার দখলে চলে যাইতেছে কিনা, তিনি মিডল ইস্টের বড় নেতা হয়ে যাচ্ছেন কিনা, বা মিডল ইস্টকে তিনি কি কন্ট্রোল করবেন কিনা, সেই জায়গাটা এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং মিডল ইস্ট যদি এই মানে হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এই যে আমেরিকা কিন্তু এর ভিতরে এই আপনার মধ্য প্রাচ্যে যে তাদের যে আধিপত্য, সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করতেছে ইতিমধ্যে। এবং এই জায়গা থেকে মধ্যপ্রাচ্যের জায়গা থেকে আপনার বিশ্বের বিভিন্ন জায়গায় যে তেল রপ্তানি হয়, সেই তেলকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের যে সম্ভাবনা, সেটা কিন্তু এখান থেকেই শুরু হতে পারে। আরেকটা কথা হলো, এই যে আপনার এরদোগান বা এই যে তুর্কির যে সেনা সদস্যরা বা তুরস্ক, এই তুরস্ক কথায় আছে যে আসলে তুরস্ক এবং পারস্য এদের ক্ষমতার কখনো সূর্যাস্ত হয় না, এরা কোনো না কোনোভাবে ক্ষমতা ধরে রাখে, ক্ষমতায় থাকে, ক্ষমতায় টিকে থাকে। এবং তুরস্কের যে সেনাবাহিনী, আপনি অন্য যে সেনাবাহিনী আছে, অন্যান্য রাষ্ট্রের যে সেনাবাহিনী আছে, এর তুরস্কের সাথে যুদ্ধ করতে হলে 5 গুণ আপনার শক্তি নিয়ে যুদ্ধ করতে হবে। অর্থাৎ আপনার ন্যাটো বলেন বা আপনার যে আমেরিকান সেনা সদস্য বলেন, দখলদারদের সেনা সদস্য বলেন, এদের একজন বা এদের 5 জন সেনাবাহিনী সমান তুরস্কের একজন সেনাবাহিনী। তুরস্করা আসলে ইতিহাসগতভাবে এরা যোদ্ধা, এদেরকে যুদ্ধে হারানোর ইতিহাস খুব কমই আছে, বা এরা যুদ্ধে হারে না বলেই অনেকে বলে থাকেন যে এরা যুদ্ধে কখনো হারে না, এরা কোনো না কোনোভাবে যুদ্ধে টিকে থাকে এবং যুদ্ধের শেষমেশ লড়াইয়ে এদেরই বিজয়ী হয়। তো সেই জায়গা থেকে তুরস্কের যেই মধ্যপ্রাচ্যে আধিপত্য, সেটা বিস্তার করতেছে। এবং তুরস্কের আপনারা জানেন যে বিভিন্ন দেশে তার ঘাঁটিও রয়েছে। আমেরিকানরা যেভাবে বিভিন্ন দেশে ঘাঁটি গেড়ে বসে থাকে, তুরস্ক দুইটা কাজ করে। আমেরিকানরা তো শুধু ঘাঁটি গেড়ে বসে থাকে, কিন্তু তুরস্ক ঘাঁটিও গাড়ে এবং ধর্মীয়ভাবে উদ্ধৃত হয়ে বিভিন্ন আপনার যে গোষ্ঠী আছে, তারা কিন্তু ধর্মীয়ভাবে এই তুরস্ককে সম্মান করে, শ্রদ্ধা করে এবং তুরস্কের প্রতি ভালোবাসা দেখায়। তো সেই জায়গা থেকে তুরস্কই হতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির আপনার প্রথম শ্রেণীর শক্তির আবির্ভাব ঘটতে পারে তুরস্কের হাত ধরে। এবং তুরস্কের এই যে আবির্ভাব মধ্যপ্রাচ্যে, আবির্ভাবকে কেন্দ্র করেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আসসালামু আলাইকুম।